হঠাৎ দেখতে পায় অনেকগুলো গাড়ি এভাবে পড়ে রয়েছে, কিন্তু হাতে সময় নেই বেঁচে থাকার। একটা পুরনো ট্রেন খুঁজে পায় তারা এবং সেই ট্রেনের মধ্যে চেপে বসে। যেভাবেই হোক বাঁচতে তো হবে, কারণ পুরো পৃথিবী বরফে ঢেকে গেছে, মানুষ মারা যাচ্ছে, নদীতে জল শুকিয়ে গেছে এবং আকাশে এরকম অদ্ভুত আলো দেখা যাচ্ছে। কাল পর্যন্ত তো পৃথিবীতে সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এমন কি হলো যে এই সমস্ত কিছু হচ্ছে? ভেতরে আছে কিন্তু বড় রহস্য। চলো কাহিনীটাকে শুরু থেকে শুরু করা যাক। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের ওয়েব সিরিজ দ্য ইটারনাল। কাহিনী শুরু হয়, দেখানো হয় আর্জেন্টিনার 3 জন মেয়ে ছোট বোটে সমুদ্রের মাঝে একটু ঘুরতে বেরিয়েছিল। তারা মাঝ সমুদ্রে একসাথে খুব আনন্দ করছিল। তখনই হঠাৎ করে আকাশে একটা ঝকঝকে নীল সবুজ রঙের আলো দেখা যায়। হঠাৎ করেই বিশাল একটা ঢেউ উঠে আসে। 3 জনে বোটটা ঠিকমতো সামলানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত 2 জন মারা যায় আর একজন বোটের ভেতরে আটকে পড়ে। দৃশ্য পাল্টায়, একটা শহরের দৃশ্য দেখানো হয় যেখানে 3 জন বন্ধু, নাম জুয়ান, রুসো এবং ওমর, তাদের এক বন্ধুর বাড়ি যার নাম ট্যানো, তার বাড়িতে গাড়ি করে যাচ্ছিল। কিন্তু সেদিন বারবার শহরের লাইট চলে যাওয়ার কারণে রাস্তার মধ্যে কিছু মানুষ বিদ্রোহ দেখাচ্ছিল। তাই তারা একটা হুইস্কি অর্ডার দিয়ে কোনোভাবে ট্যানোর বাড়িতে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, হুইস্কি সেটা যেটা আমি এখনো খাইনি। সেখানে ভিনসেন্ট আর লুকাস নামে তার আরও 2 জন বন্ধু আগেই পৌঁছে গেছিল। এরপর সেখানে সবাই মিলে জমিয়ে কার্ড খেলা শুরু করে। কিছুক্ষণ পর তাদের অর্ডার করা হুইস্কিও চলে আসে, কিন্তু ঠিক তখনই একরকম অদ্ভুত শব্দ বাইরে থেকে আসতে থাকে। হঠাৎ অ্যানা নিজের স্বামী ট্যানোকে ডাকে এবং সবাই মিলে জানালার কাছে গিয়ে দেখে ভিনসেন্ট বাইরের মাটিতে অদ্ভুতভাবে পড়ে আছে। সবাই ভয় পেয়ে যায়। লুকাস বলে, আকাশে কিছু একটা আছে, খেয়াল করো। দেখা যায় আকাশ থেকে গরমকালে বরফ পড়া শুরু হয়েছে। সম্ভব? গরমকালে বরফ পড়ছে? ঠিক এই সময় একটা গাড়ি এসে পার্ক করা একটা গাড়িতে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে ফেলে। জুয়ান এবং বাকিরা বুঝে যায় যে আকাশে কিছু তো একটা বিষাক্ত ছড়িয়ে আছে। যেই বাইরে যাচ্ছে সেই অদ্ভুতভাবে মারা যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে যায়। ফোন করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো ফোনই কাজ করে না। তারা জানালা দরজা সব বন্ধ করে দেয়। এদিকে রুসও খুব ভেঙে পড়ে, কারণ তার পরিবার নিয়ে সে খুব দুশ্চিন্তায় ছিল। সে আর থাকতে না পেরে চুপি চুপি দরজা খুলে বাইরে চলে যায়, কিন্তু রাস্তায় বেরোতেই অদ্ভুতভাবে একা একাই পড়ে গিয়ে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য সবাইকে মানসিকভাবে ভেঙে দেয়। তারা ধীরে ধীরে বুঝতে পারে যে আসলে বাইরে যে বরফগুলো দেখা যাচ্ছে সেগুলো বিষাক্ত। একটুও যদি শরীরের ছোঁয়া লাগে তখনই সে মারা যায়। যত সময় বাড়তে থাকে তত আবহাওয়া ঠান্ডা হতে থাকে। ধীরে ধীরে সবাই মোটা জামা কাপড় পরে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। এদিকে জুয়ান তার প্রাক্তন স্ত্রী এলেনা এবং মেয়ে ক্লারার কথা ভেবে চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই একটা গ্যারেজের দরজা, যেটা কিনা ওই বাড়ির সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে একটা মেয়ে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। বলতে থাকে, আমি তোমাদেরকে হুইস্কি ডেলিভারি করেছিলাম, দয়া করে আমায় ভেতরে আসতে দাও, নয়তো আমি মারা যাব। সবাই প্রথমে ভাবতে থাকে যে সাহায্য করবে কিনা মেয়েটাকে, কারণ যে হুইস্কিটা ডেলিভারি করে গেছে সে তো একটা ছেলে ছিল। তাহলে এই মেয়েটা কে? শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে ভেতরে নিয়ে আসার, এবং নিয়েও আসে। দেখা যায় মেয়েটার নাম ইঙ্গা। সে তার ভাইয়ের বদলে ওই হুইস্কিটা ডেলিভারি করেছিল। তুষারপাতের সময় হঠাৎ তার বাইকটা খারাপ হয়ে গেছিল, কিন্তু সৌভাগ্যবশত সে গ্যারেজে ঢুকে গেছিল। এই ভাগ্যে জুয়ান গ্যারেজে গিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে যাতে সে তার স্ত্রী এবং মেয়েকে দেখতে যেতে পারে, কিন্তু দুঃখের বিষয় গাড়ি তো চলে না। যাই হোক, ইঙ্গাকে তারা প্রথমে কিছু প্রশ্ন করে এবং তারপর তাকে ভালোভাবে আশ্রয় দেয়। কিছুক্ষণ পর তারা বাড়ির জানালা দিয়ে তাদের এক বয়স্ক প্রতিবেশীকে দেখতে পায়। সে রোজকার মতো জানালা খুলছিল, কারণ সে বাইরের বিপদের ব্যাপারে টেরও পায়নি। সবাই তাকে ইশারা করে, জানালা খুলবেন না, বাইরে বিপদ। কিন্তু এই বুড়ো কার কথা কে শোনে? জানালা খোলার সাথে সাথেই সে আর তার স্ত্রী মারা যায়। জুয়ান আর বসে থাকতে পারে না। সে ঠিক করে যেভাবেই হোক তার পরিবারকে তো বাঁচাতে হবে। ট্যানো বলে, ঠিক আছে, আমি তোমার জন্য একটা স্যুট আর একটা মাস্ক তৈরি করে দেব। এরপর সবাই মিলে একটা সুরক্ষিত জামা এবং একটা মাস্ক তৈরি করে। শরীরের প্রত্যেকটা জায়গা কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে একটাও বরফের টুকরোতে শরীরের ছোঁয়া না লাগে। এরপর জুয়ান সেই মারাত্মক বরফের বৃষ্টির মাঝে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখে রাস্তা জুড়ে ছড়িয়ে আছে অনেক মানুষের মৃতদেহ। শুধু মানুষ নয়, জীবজন্তুও কিন্তু বাদ পড়েনি, কুকুরও পড়ে আছে অনেকগুলো। সে শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ট্রেন দেখতে পায়। অবাক হয়ে যায় সে যখন দেখে ট্রেনের ভেতরে এখনো কিছু মানুষ বেঁচে আছে এবং ওই ট্রেনটার মধ্যে আটকে আছে। তারা জুয়ানকে দেখতে পেয়ে সাহায্য চাইতে শুরু করে।
কিন্তু জুয়ান তো নিজেই অসহায় ছিল, কারণ তার কাছে মাত্র একটাই মাস্ক ছিল। তাই সে তাদেরকে একটু জল দিয়ে চলে যায়। ট্যানো বাড়িতে বসে একটা সাধারণ মাস্ক বানায় এবং একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করে। সে দেখে কোনো ইলেকট্রিক মেশিন চলছে না, শুধুমাত্র পুরনো জিনিসগুলোই একটু ঠিকঠাক করলে কাজ করছে। এদিকে জুয়ান কোনোভাবে তার প্রাক্তন স্ত্রী এলেনার বাড়িতে পৌঁছে যায়। এলেনা জুয়ানকে সুস্থ দেখতে পেয়ে খুব শান্তি পায়, কিন্তু তার মেয়ে ক্লারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলিনা জানায় যে তার মেয়ে ক্লারা তার বন্ধুর বাড়িতে ডিনারে গেছে, কিন্তু এখন সেই ঠিকানাটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ। এইসব শুনে জুয়ান বলে, আমি স্কুলে যাই, ওর বান্ধবীর ঠিকানা হয়তো আমি স্কুলে পেয়ে যাব। কিন্তু এরই মধ্যে পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে যায় যে জুয়ান তুষারপাতের মধ্যে হেঁটে এসেছে। তারা প্রথমে ভয় পেয়ে যায় যে কি করে একটা মানুষ বাইরে থেকে এই তুষারপাতের মধ্যে এলো, কিন্তু তারপরে ওরা যখন জানতে পারল যে মাস্ক এবং সেই ড্রেসটার কথা, ওরা মাস্কটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। জুয়ান তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার কিছুতেই না মানলে সে একটা বন্দুক বের করে তাদেরকে দূরে রাখার চেষ্টা করে। এই পরিস্থিতিতে জুয়ান এলেনাকে বলে, তুমি মাস্ক পরে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাও। এলিনা প্রথমে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সে জুয়ানের মাস্কটা পরে বিল্ডিং থেকে পালিয়ে যায়। জুয়ান নিজের মাথার মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ চাপিয়ে জানালা ভেঙে লাফ দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার দম আটকে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে টানো আর বাকি লোকেরা তৈরি করে নেওয়া মাস্ক পরে ফায়ার স্টেশনে যায়। সেখান থেকে ওরা কিছু মাস্ক, ফায়ার স্যুট ইত্যাদি নিয়ে আসে। তখনই দূরে গুলির শব্দ শোনা যায়। ওরা বুঝতে পারে জুয়ান বিপদে আছে। তারা সময় নষ্ট না করে জুয়ানকে বাঁচাতে তাড়াতাড়ি চলে যায়। অজ্ঞান অবস্থায় জুয়ান একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে একটা অদ্ভুত গুহার মধ্যে সে পড়ে আছে এবং সে গুহা থেকে বেরিয়ে হঠাৎ করে দেখে সে একটা লাল আলো ছড়িয়ে পড়েছে। দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। জুয়ানের জ্ঞান ফিরে আসে। সে দেখে একটা পুরনো ট্রাকের মধ্যে আছে সে, আর চারদিকে ওর বন্ধুরা এবং এলিনাও একসঙ্গে আছে। সে সবাইকে সুস্থ এবং একসাথে দেখে একটু স্বস্তি পায়। বাড়িতে এসে ট্যানো বারবার রেডিও চালিয়ে বাইরে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। লুকাস চায় এই শহর ছেড়ে অনেকটা দূরে চলে যেতে, কিন্তু ট্যানো বলে না, আমরা সবাই একসাথে থাকবো। এমনকি ট্যানো কাউকে নিজের গাড়িও দিতে চায় না। কিন্তু ওমর সুযোগ বুঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুটা দূর গিয়ে সে দেখে অদ্ভুত রঙিন আকাশ। কিন্তু ওদিকে মন দিতে গিয়ে গাড়িটা নিজেই অ্যাক্সিডেন্ট করে ফেলে। কিছুক্ষণ পর ওমরকে কিছু অজানা মানুষেরা বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে জুয়ান আর এলেনা ক্লারার স্কুলে যাওয়ার জন্য একটা গাড়ি খুঁজতে বেরোয়। এলেনা একটু চিন্তায় পড়ে যায়, কারণ জুয়ান আবার বন্দুক ব্যবহার করছিল। আসলে জুয়ান একসময় দেশের জন্য যুদ্ধ করত, সৈনিক ছিল, কিন্তু যুদ্ধ থেকে ফেরার পর সে আর কখনো বন্দুক ছোঁয়নি। তারা দুজন এবং বাকিরা সবাই অস্থির হয়ে পড়েছিল, কারণ এই পরিস্থিতিতে বাইরের চোরেরা, যখন বিপদ বেশি হয় তখন এই চোরগুলো চুরি করতে বেরোয়। তো এখানেও চোরগুলো দোকান ভেঙে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমাকেও চেষ্টা করতে হবে একদিন। এদিকে টানো রাতভর রেডিওতে কারো সাড়া পাওয়ার অপেক্ষায় থাকে। পরদিন সকালবেলায় জুয়ান আর এলেনা ক্লারার স্কুলে পৌঁছে যায়। এলেনা স্কুলের ভেতরে অফিসে ক্লারার বন্ধুর ঠিকানা খোঁজার চেষ্টা করে, আর অন্যদিকে জুয়ান পুরনো কোনো গাড়ি যেটা কিনা চলবে সেরকম একটা গাড়ি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এলেনা একজনের আওয়াজ শুনতে পায় এবং দেখে একটা ছেলে আলমারির মধ্যে আটকে আছে। ছেলেটার নাম পাবলো। তার বন্ধুরা নাকি মজা করতে গিয়ে তাকেই নাকি আলমারির মধ্যে বন্ধ করে দিয়েছিল। বোঝো ব্যাপার কেমন ছ্যাঁচড়া বন্ধু। কিন্তু তারপর তুষারপাত হওয়ার কারণে সেই বন্ধুগুলো সবাই মারা গেছে এবং ছেলেটা সেখানেই বন্দী হয়ে গেছে। এদিকে জুয়ান আরেকটা গাড়ি পেয়ে যায় এবং স্কুলে ফিরে আসে। সে পাবলোকে চারপাশের অবস্থা বুঝিয়ে বলে, কারণ পাবলো যেহেতু আলমারির মধ্যে আটকানো ছিল, সুতরাং সে কিছুই জানতো না বাইরে কি ঘটছে। পাবলো যখন বাইরে নিজের বন্ধুদের মৃতদেহ দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে নিজের বাড়ির কথা, নিজের মায়ের কথা ভেবে চিন্তায় পড়ে যায়। পাবলোকে যখন ক্লারা এবং তার বান্ধবীর ছবি দেখানো হয়, পাবলো বলে ক্লারার বান্ধবীর ঠিকানা নাকি সে জানে। তারা তিনজনে পাবলোর দেওয়া ঠিকানায় গিয়ে দেখে আসলে এটা ক্লারার বান্ধবী নয়, পাবলোর নিজের বাড়ির ঠিকানা। অর্থাৎ পাবলো তার বাড়িতে যাওয়ার জন্য এদের মিথ্যে কথা বলেছে। তার পুরো বাড়ির সদস্যরা যখন ডিনার করছিল সেই সময় তারা মারা গেছিল। এই দৃশ্য দেখে পাবলো ভীষণ ভেঙে পড়ে এবং তার জ্বর চলে আসে। তাকে বাঁচাতে দুজনেই কাছের একটা ওষুধের দোকানে চলে যায় এবং তাকে ওষুধপত্র খাওয়ায়। ঠিক তখনই হঠাৎ একটা অল্প বয়সী মেয়ে তাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আমি একটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছি, দয়া করে আমাকে সাহায্য করুন। জুয়ান প্রথমে সন্দেহ করলেও এলিনা তার উপর বিশ্বাস করে এবং দোকানের ভেতরে নিয়ে আসে। কিন্তু আসলে সবকিছু মিথ্যে ছিল। ওই মেয়েটার বয়ফ্রেন্ড লুকিয়েছিল। সে সুযোগ বুঝে দোকানের ভেতর হামলা করে এবং দুজনকেই বাথরুমে আটকে দেয়। এরপর তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সৌভাগ্যবশত ওরা পাবলোকে দেখতে পায়নি,
ওরা চলে যাওয়ার পর পাবলো তাদেরকে বাথরুম থেকে বের করে এবং কোনোভাবে তারা তিনজন মিলে আবার টানোর বাড়ির দিকে রওনা দেয়। এদিকে জোয়ান এখনো বারবার আকাশের লাল আলো এবং এক অচেনা লোকের স্বপ্ন দেখতে পাচ্ছিল, একই স্বপ্ন বারবার। অন্যদিকে ইঙ্গার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেই রাতে মারাত্মক তুষারপাত শুরু হয়েছিল, আসলে সেদিন ওর ভাই একটা ফুটবল ম্যাচ খেলছিল এবং ইঙ্গার ভাই ছিল একজন ডেলিভারি বয়। যেহেতু তার ভাই সেদিন ফুটবল ম্যাচ খেলছিল, তাই ইঙ্গা তার ভাইয়ের হুইস্কি ডেলিভারিটা সে নিজেই করতে এসেছিল। ইঙ্গার থাকতে না পেরে বেরিয়ে পড়ে এবং সেই পার্কে ফিরে যায় যেখানে ওর ভাই খেলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভাইও মারা গেছে। ইঙ্গা ভেঙে পড়ে এবং টানোর বাড়িতে আবার ফিরে আসে। এলেনা আর অ্যানা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু টানো বলে যে এইভাবে দুঃখ পেলে চলবে না, আমাদেরকে তো বাঁচতে হবে এবং আমাদের বাঁচতে হলে আমাদের একটু কঠোর হতে হবে, নিজেদের মনকে শক্ত করতে হবে। এরপর টানো আর লুকাস সেই রেডিওটা ঠিক করার চেষ্টা করে এবং হঠাৎ তখনই রেডিওতে একজন লোকের সঙ্গে যোগাযোগ হয়। সে বলে সে ব্রাজিলের এক ব্যক্তির সাথেও কথা বলেছে। অদ্ভুত ব্যাপার হলো সেখানেও নাকি একই রকম তুষারপাত এবং মারাত্মক পরিস্থিতি মানে পুরো পৃথিবীতে ঘটছে। টানো তখন রেডিওর অ্যান্টেনা ঘোরাতে ঘোরাতে লক্ষ্য করে কম্পাস কাজ করছে না, তার মানে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র হয়তো পাল্টে গেছে। অবশেষে কিছুক্ষণ পর জোয়ান, এলেনা এবং পাবলো টানোর বাড়িতে এসে পৌঁছায়। টানো অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে এখানে বাড়ির মধ্যে তো আটকে থাকবো না, কারণ পৃথিবীতে অনেক কিছু হঠাৎ করে পাল্টে গেছে, কেউ বুঝতে পারছে না। তাই সে এই শহর ছেড়ে একটা দ্বীপে চলে যাওয়ার পরিকল্পনা করে। জোয়ান এই পরিকল্পনা মেনে নিতে পারে না, কারণ সে ক্লেয়ারকে না খুঁজে কোথাও যেতে চাইছিল না। অন্যদিকে সেই কাপলটাকে দেখা যায় যারা কিনা জোয়ানের গাড়ি চুরি করেছিল। তারা দোকান থেকে খাবার চুরি করে একসঙ্গে ডিনার করছিল। এরপর হঠাৎ রাতের বেলায় একটা ভয়ঙ্কর অজানা জীব এসে সেই দুজনের উপর হামলা করে এবং দুজনেই মারা যায়। এরপর দেখা যায় টানোর বাড়িতে সবাই মিলে ছোট্ট করে রুসোর শেষকৃত্য করছে। তারা নিজেদের অনেক পুরনো বন্ধুকে হারিয়ে ফেলেছিল। এরপর টানো কিছু জিনিসপত্র জোগাড় করতে বেরিয়ে পড়ে, কারণ তার পরিকল্পনা হলো সবাইকে নিয়ে দ্বীপে পালিয়ে যাওয়া। এরপর টানো এবং জোয়ান একসঙ্গে ক্লেয়ারকে খুঁজতে বেরিয়ে পড়ে। টানো জানায় পৃথিবীর চারপাশে এক ধরনের অদৃশ্য বলয় যেটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে, আর সেই কারণেই এই মারাত্মক তুষারপাত শুরু হয়েছে। এরপর জোয়ান আর টানো কিছু দূর গিয়ে দেখে একটা বড় ব্রিজ, যার সামনে অনেকগুলো গাড়ি পাহাড়ের মতো পড়ে আছে। তারা দেখে অবাক হয়ে যায়, কিন্তু তখনই সেখানে অনেকগুলো মিলিটারি গাড়ি আসে। একজন সেনা তাদের দুজনকে বলে এই এলাকাটা বন্ধ এবং বিপজ্জনক, তাই সরকার ক্যাম্পো ডি মায়ো থেকে সাহায্য পাঠাচ্ছে। ক্যাম্পো ডি মায়ো কি? ক্যাম্পো ডি মায়ো হলো আর্জেন্টিনার একটা বড় মিলিটারি বেস। টানো সন্দেহ করে আর ওরা চুপচাপ মিলিটারি গাড়িগুলোর পেছনে যায়। হঠাৎ মিলিটারি অন্যদিকে গুলি ছোড়া শুরু করে। দুজনেই ভয়ে পালাতে পালাতে বিশাল একটা অদ্ভুত মাকড়সার মতো পোকা দেখে। এই ভয়ঙ্কর পোকাগুলো সব জায়গায় হামলা করছে এবং যাকে ধরতে পারছে তাকে মাকড়সার মতো জালে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। জোয়ান আর টানো এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎই জোয়ান এই পরিস্থিতি দেখে তার আগেকার যুদ্ধের কথা মনে পড়ে যায়। দেখা যায় আচমকা তাদের পেছনেও একটা পোকা হামলা করে। দুজনে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে একটা চার্চে পালায়। চার্চে অন্য একদল মানুষ লুকিয়েছিল আগে থেকে, তাদের মধ্যে ওমরও ছিল। মানে ওমরের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই দলের মানুষেরাই তাকে বাঁচিয়ে এনেছিল। এরপর জোয়ান জানতে পারে যে সেই গাড়িগুলো দিয়ে ঢাকা ব্রিজের নিচে একটা গুপ্ত জায়গা আছে আর ওদেরকে সেখান থেকে পালাতে হবে। জোয়ান মাস্ক পরে ছাদের ওপরে যায় এবং দেখে আকাশে লাল আলো ছুটে যাচ্ছে। রাস্তায় অসংখ্য পোকা এক লাইনে এগিয়ে যাচ্ছে। জোয়ান ফিরে এসে তার দলকে জানায় যে ব্রিজের পাশে একটা পুরনো ট্রাক আছে। সবাই রাজি হয়ে যায়, কিন্তু রেঙ্গো আর চার্চের এক সিস্টার থেকে যায়, কারণ রেঙ্গো আসলে পঙ্গু ছিল। সবাই সেই ট্রাকটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা বাচ্চা নিজের মায়ের কোলে কান্না শুরু করে দেয়। তখন জোয়ান তাদের সাথে একটা বাসে লুকিয়ে পড়ে। কান্নার আওয়াজ শুনে পোকাগুলো বাসের কাছে আসতে শুরু করে, কিন্তু বাকি দলের লোকেরা লুকিয়ে থাকে। জোয়ান, মা আর বাচ্চা বাসের মধ্যে চুপচাপ লুকিয়ে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য রিঙ্গো আর সিস্টার দূর থেকে দেখতে থাকে এবং তারা চার্চের ঘন্টা বাজিয়ে দেয় যাতে পোকাগুলো চার্চের দিকে চলে আসে। ভাগ্যবশত তিনজনেই বেঁচে যায় এবং বাকি দলের সঙ্গে যোগ দেয়। যখন অনেকগুলো পোকা চার্চের মধ্যে জড়ো হয়ে যায় তখন রিঙ্গো আর সিস্টার পুরো চার্চে আগুন লাগিয়ে দেয় এবং তারা বাকিদের জীবন বাঁচানোর জন্য পোকাগুলোর সঙ্গে নিজেরাও পুড়ে মারা যায়, স্যাক্রিফাইস করে তারা। এরপর সেই দলটা অনেকগুলো গাড়ির মাঝখান থেকে ট্রাকটা কোনোভাবে নামিয়ে উঠে পড়ে এবং সেখান থেকে পালাতে সফল হয়ে যায়। এরপর দেখা যায় জোয়ান আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখছে, যেখানে
সে ছোটবেলায় যুদ্ধক্ষেত্রের মধ্যে পড়ে আছে। হঠাৎ বিস্ফোরণে অজ্ঞান হয়ে যায় সে, আর যখন জ্ঞান ফেরে দেখে চারপাশে সবাই মরে পড়ে আছে আর বরফ পড়ছে। জুয়ান বর্তমানে ফেরে এবং সে, টানো আর ওমার নিজেদের শহরে বাড়িতে ফেরে। জুয়ান বাড়িতে ঢুকে দেখে এলেনার কোলে ক্লারা ঘুমাচ্ছে। জুয়ান খুশি হলেও সে কেমন একটা অদ্ভুত অনুভূতি পায়। ক্লারা দুর্বল হয়ে পড়েছিল। এলেনা জানায় যে ক্লারা নাকি নিজে নিজেই রাস্তা ধরে বাড়ি ফিরে এসেছে। এরপর দেখা যায় তাদের বাড়িতে একটা লোক আসে এবং নিজের একটা বড় গাড়ির বদলে টানোর বাড়িটা চেয়ে নেয়। টানো ভেবেচিন্তে রাজি হয়ে যায় এবং তারা সবাই টানোর দ্বীপের বাড়ির দিকে রওনা দেয়। টানো খেয়াল করে ক্লারা যে মাস্কটা পরে বাড়ি ফিরেছিল সেটা তার নিজের বোটে রাখা ছিল, কিন্তু ক্লারা বলে সে নাকি কোনো নৌকার মধ্যে ছিল না আর তার কিছু নাকি মনেও নেই। এই ব্যাপারটা জুয়ানের অদ্ভুত মনে হয়। অনেকটা দূর পৌঁছানোর পর তারা দেখে নদীর মধ্যে তো জল নেই, শুধু কাদা। তাই তাদের রাস্তা বদলাতে হয়। রাস্তায় তারা দেখে অনেক যাত্রীরা গুলি খেয়ে মারা গেছে। কিন্তু অবাক ব্যাপার হলো, এই পরিস্থিতিতে যেখানে মানুষ নিজের প্রাণ বাঁচাচ্ছে সেখানে কেউ কাউকে গুলি কেন করবে? এরপর তারা একটা মলে পৌঁছায় যেখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছিল। জুয়ান সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ যে অপরাধীরা রাস্তায় গুলি করে মেরেছিল তারা হয়তো এখানেও থাকতে পারে। রাতের বেলা জুয়ান এবং লুকাস ক্লারার ফিরে আসা নিয়ে কথা বলে। এক ছেলে ক্লারার সঙ্গে কথা বলতেই হঠাৎ ক্লারা নিজেকে চড় মারতে শুরু করে। এলিনা বুঝে যায় ওর চিকিৎসার দরকার, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পো ডি মায়োতে নিয়ে যাওয়ার কথা বলা হয়। টানো বলে সেই বোটের লগবুকে ক্লারার সই পেয়েছে সে, অর্থাৎ ক্লারা আসলে সেই বোটের মধ্যে ছিল। কিন্তু অবাক ব্যাপার হলো, ক্লারা কিন্তু কিছু মনে করতে পারছে না। আবার রাতের বেলায় লুকাস বাইরে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। মনে হয় যেন কোনো কিছু তাকে হামলা করেছে। পরের দিন সকালবেলায় হঠাৎ করে বরফ পড়া বন্ধ হয়ে যায়। সবাই মল থেকে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ে। জুয়ান এবং টানো লুকাসকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই হঠাৎ করে তিনজন অপরিচিত লোক এসে মলের বাইরে সব সাধারণ মানুষদের ওপর গুলি করে হামলা করে। জুয়ান সবাইকে বাঁচানোর জন্য সেই তিনজনের মধ্যে একজনকে মেরে ফেলে। সে একজন মহিলা ছিল যার গলায় তার সন্তানদের লকেট ছিল। জুয়ান মানসিকভাবে কষ্ট পায়, কারণ সে কোনো মাকে মারতে চাইছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ এমন কি হলো যে একজন মা সাধারণ মানুষের ওপর হামলা করছিল। তখনই লুকাস সৈন্যদেরকে নিয়ে ক্যাম্পো ডি মায়ো থেকে ফিরে আসে এবং বলে ক্যাম্পেই যাওয়া ভালো। সে জানায় যে সে রাতের বেলায় মদ খেয়ে পড়েছিল এবং সৈন্যরা তাকে বাঁচিয়েছে। তারা ক্যাম্পো ডি মায়োর দিকে রওনা দেয় আর দেখে নদীতে আবার জল ফিরে এসেছে। যাই হোক, তারপর একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। একজন সৈন্য একাই ব্রিজের নিচে অন্ধকার জায়গায় যায় যেখানে অনেকগুলো বড় বড় এলিয়েন পোকা ছিল। কিন্তু অবাক ব্যাপার, পোকাগুলো তাকে কিছু করে না। দেখে মনে হয় এই পোকাগুলো যেন তাকে চেনে। এরপর দেখা যায় জুয়ান আরেকটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। সে ক্রিসমাসের সময় এক মহিলাকে দেখতে পায় যাকে সে মলের মধ্যে গুলি করে মেরেছিল এবং তার গলায় একটা লকেট ছিল। জুয়ান ঘুম ভেঙে দেখে সে একটা ফাঁকা জায়গায় পড়ে আছে। তখন বোঝা যায় সে টানো আর ক্লারার সঙ্গে ক্যাম্পো ডি মায়োতে কাঠ কুড়োতে গেছিল এবং মাঝপথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসলে ওর শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এরপর জুয়ান দেখে যে ক্যাম্পো ডি মায়োতে সাধারণ মানুষও নিজেদের রক্ষা করার জন্য গুলি চালানো শিখছে। এরপর মিলিটারি থেকে টানোকে ডাকা হয় এবং একটা পুরনো রেডিও ঠিক করতে বলা হয়, কারণ লুকাস তাদেরকে বলেছিল টানো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আসলে মিলিটারিদের পরিকল্পনা ছিল তারা একটা বড় দলকে শহরে পাঠাবে এবং সেখানকার লোকেদের খবর রেডিওর মাধ্যমে জানাবে। তাই তারা লুকাসকে প্রথমে ক্যাম্পো ডি মায়োর রেডিও ঠিক করতে বলে এবং তারপর তাকে শহরে ফিরে যেতে বলে। টানো প্রথমে যেতে চায় না, কিন্তু পরে রাজি হয়ে যায়।